যেভাবে বিয়ের পর সকল মেয়েদেরই তাদের স্বামীর কাছ থেকে নানা রকমের আশা থাকে, ঠিক সেরকমই কাজল চাইতো যে তার স্বামী যেন তার সমস্ত ইচ্ছে পূরণ করে। কিন্তু পলাশ সেরকম ছেলে ছিল না। সে কাজলকে অনেক ভালোবাসতো, কিন্তু বাকি ছেলেদের মতো সবসময় ভালোবাসা দেখানোর চেষ্টা করত না। কাজল, আমি অফিসে যাচ্ছি। আরে দাঁড়াও, তোমার টিফিনটা নিয়ে যাও। এটা কি বাড়িতেই রেখে যাবে নাকি? আরে হ্যাঁ, টিফিনের কথা একদম ভুলে গিয়েছিলাম, দাও। আচ্ছা ঠিক আছে, এবার আমি চললাম। হ্যাঁ যাও, আর সাবধানে যেও। এরপর পলাশ অফিসের জন্য বেরিয়ে পড়ে। পলাশের চলে যাওয়ার পর কাজল রুমে গিয়ে বসে পড়ে। আমাদের বিয়ের 3 মাস হয়ে গেছে, কিন্তু পলাশ এখনো পর্যন্ত আমাকে হানিমুনেই নিয়ে গেল না। সে আমাকে কোনো গহনা পর্যন্ত কিনে দেয়নি। আমি সারাদিন বাড়িতে থাকতে থাকতে একেবারে বিরক্ত হয়ে গেছি। আজকেই পলাশের সঙ্গে এই বিষয়ে কথা বলতে হবে। কাজল বসে বসে এই সমস্ত কথা ভাবছিল। এরপর সেদিন রাতের বেলা পলাশ যখন অফিস থেকে বাড়ি ফেরে, আমি খাবার তৈরি করে দিয়েছি, তুমি হাত মুখ ধুয়ে চলে এসো, তারপর দুজনে একসঙ্গে খেতে বসবো। আচ্ছা ঠিক আছে, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। এরপর পলাশ হাত মুখ ধুয়ে চলে আসে এবং দুজনে একসঙ্গে ডিনার করতে বসে পড়ে। পলাশ, তোমার সঙ্গে আজ একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা কাজল? আমরা হানিমুনে কবে যাব এটা বলো। কাজল, এইমাত্র বিয়ে করে অনেক টাকা খরচ হয়ে গেছে। আমার যত সেভিংস ছিল সব শেষ হয়ে গেছে। এই সময় হানিমুন করতে যাওয়া সম্ভব নয়। তাছাড়া এবছর ভালো করে কাজ করে অফিস থেকে একটা প্রমোশন নিতে হবে। আমাদের বিয়ের 3 মাস হয়ে গেছে। বাড়িতে থাকতে থাকতে আমি একেবারে বিরক্ত হয়ে গেছি। তুমি আমার দিকে খেয়ালই রাখছো না। আরে কাজল, তুমি যখন বিরক্ত হয়ে যাচ্ছ তাহলে এক কাজ করতে পারো, তুমি আবার নিজের চাকরি জয়েন করে নাও। কি বললে? আবার চাকরি করব? না না, আমি আর জব করতে চাই না। বিয়ের আগে আমি বাড়ির পাশের কোম্পানিতে চাকরি করতাম। সেখানে যাতায়াত করতে 8 ঘন্টার মতো সময় লাগতো। আমি যদি আবার সেই চাকরিটা জয়েন করি তাহলে এখান থেকে যাতায়াত করতে অনেক বেশি সময় লেগে যাবে। ঠিক আছে, তাহলে এখানেই একটা নতুন চাকরি খুঁজে নাও। কি বললে? একটা নতুন চাকরি করব? আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে ভেবে দেখব। কাজল এই বলে খেতে শুরু করে দেয়। কাজল প্রথম থেকেই চাইতো বিয়ের পর সে স্বামীর টাকায় সুখে দিন কাটাবে। সে বিয়ের পর চাকরি করতে চাইতো না, কিন্তু পলাশের জন্য কাজলের কোনো ইচ্ছেই পূরণ হয় না। এইভাবেই আরো কয়েকদিন কেটে যায়। আমি নিজের স্বামীর থেকে কত আশা রেখেছিলাম। ভেবেছিলাম বিয়ের পর সে আমাকে কোনো রকম কাজ করতেই দেবে না, সব সময় আমার খেয়াল রাখবে আর নতুন নতুন জায়গায় ঘুরতেও নিয়ে যাবে। কিন্তু পলাশ এরকম কিছুই করেনি। সে বাড়িতে একটা চাকর পর্যন্ত রাখেনি, কিন্তু তার উপর সে আমাকে চাকরি জয়েন করতে বলছে। কাজল এই সমস্ত কথা ভাবতে ভাবতে তার রুমে চলে যায় এবং নিজের ল্যাপটপ নিয়ে কিছু করতে শুরু করে। না না, এভাবে বাড়িতে বসে থাকলে আমি একেবারে পাগল হয়ে যাব। তার থেকে ভালো এটাই হবে যে আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করে দিই। হয়তো চাকরি পেয়ে গেলে লাইফ কিছুটা ঠিক হয়ে যাবে। কাজলের পুরানো এক্সপিরিয়েন্সের জন্য খুব কম সময়ের মধ্যেই সে একটা ভালো কোম্পানিতে জব পেয়ে যায়। এরপর কাজল তার নতুন কোম্পানি জয়েন করে নেয়। চাকরি জয়েন করার পর কাজল যখন অফিস ক্যান্টিনে বসে লাঞ্চ করতে যায়। আরে কাজল, তুমি এখানে কেন? আরে সঞ্জয়, তুমি এখানে? আমি তো 3 বছর থেকে এই কোম্পানিতে চাকরি করি, কিন্তু তুমি এখানে কিভাবে? আমি তো আজকে এই কোম্পানিটা জয়েন করেছি। খুব ভালোই হয়েছে তোমার সঙ্গে দেখা হয়ে গেল। এখানে আমার অনেক একা একা মনে হচ্ছিল। আরে চিন্তা করো না, আর একা ফিল হবে না। আমি তো আছি, তোমার পুরানো কলেজ ফ্রেন্ড। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আচ্ছা কাজল, অফিস ক্যান্টিনে খুব একটা ভালো খাবার পাওয়া যায় না। চলো, অফিসের বাইরে একটা ভালো রেস্টুরেন্ট আছে, আমরা সেখানে গিয়ে লাঞ্চ করব। আচ্ছা ঠিক আছে, চলো। কাজল অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গেই নিজের কলেজের এক বন্ধুকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে বাড়িতে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাওয়ায় সময় কাটানোর জন্য অফিস জয়েন করেছিল, কিন্তু সঞ্জয়ের সঙ্গে দেখা হওয়ার পর থেকে তার অফিস ভালো লাগতে শুরু করে। কাজল বাড়ির তুলনায় অফিসে বেশি হাসি খুশি থাকতো। এইরকমই একদিন সকালে। কাজল, তুমি এত তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে পড়ছো কেন? আমি যতটা জানি তোমার অফিস টাইম 10টা থেকে 6টা পর্যন্ত। হ্যাঁ পলাশ, তুমি ঠিকই বলেছো, ওটাই আমার অফিস টাইম। কিন্তু আজকাল একটা নতুন প্রজেক্টের উপর কাজ চলছে, তাই আমাকে একটু তাড়াতাড়ি অফিসে যেতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাও। অফিসে মাঝে মাঝে কাজের চাপ তো থাকবেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসছি।
কাজল এভাবে প্রায় প্রত্যেক দিনই কাজের বাহানা করে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ত এবং অফিস শুরু হওয়ার আগে পর্যন্ত নিজের কলেজের বন্ধু সঞ্জয়ের সঙ্গেই অফিসের পাশাপাশি নানা রকম জায়গায় ঘুরে বেড়াতো। ধীরে ধীরে কাজল পলাশের তুলনায় সঞ্জয়কে বেশি পছন্দ করতে শুরু করে। সময়ের সাথে সাথে সঞ্জয় এবং কাজলের বন্ধুত্ব বাড়তে থাকে। পলাশ প্রত্যেক দিন অফিস থেকে বাড়ি ফিরে রাতের খাবারের জন্য কাজলের অপেক্ষা করত, কিন্তু কাজল সঞ্জয়ের সঙ্গে অনেক রাত পর্যন্ত বাইরে সময় কাটাতো। এইরকমই একদিন সকালে কাজল এবং সঞ্জয় একটি ঝর্ণার ধারে দেখা করে। আমাকে একটা কথা বলো সঞ্জয়, যদি তুমি তোমার ওয়াইফের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করো তাহলে কোন জায়গার প্ল্যান করবে? আমি সুইজারল্যান্ড, প্যারিস, সিঙ্গাপুর এইসব জায়গায় ঘুরতে যাব। কিন্তু তুমি হঠাৎ করে এসব প্রশ্ন করছো কেন? তুমি কি পলাশের সঙ্গে কোথাও হানিমুন করতে যাচ্ছ? কি বললে? হানিমুন? আমার কপাল অতটাও ভালো নয় সঞ্জয় যে আমি হানিমুন করতে এই সমস্ত জায়গায় যাব। আরে তুমি এরকম করে বলছো কেন কাজল? সবকিছু ঠিক আছে তো? তুমি একবার নিজের স্বামীর সঙ্গে কথা বলে দেখো, আমার বিশ্বাস সে নিশ্চয়ই তোমাকে এইসব জায়গায় হানিমুন করতে নিয়ে যাবে। এরপর সেদিন রাতের বেলা কাজল বাড়ি ফিরে আসে। কাজলের বাড়ি আসার অনেক আগেই পলাশ বাড়ি এসে গিয়েছিল এবং খাবার টেবিলে তার জন্য অপেক্ষা করছিল। কাজলকে বাড়ি আসতে দেখে পলাশ বলে, আরে কাজল, তুমি ফিরে এসেছো? আমি 2 ঘন্টা থেকে তোমার অপেক্ষা করছি। এবার যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, আমরা একসঙ্গে ডিনার করব। আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে। পলাশের কথা মতো কাজল ফ্রেশ হয়ে আসে এবং ডিনার করতে বসে পড়ে। আচ্ছা পলাশ, আমাদের যদি কোথাও হানিমুন করতে যাওয়ার ইচ্ছে হয় তাহলে তুমি কোথায় যাবে? হানিমুন করতে আশেপাশে কোথাও যাব, যেমন কাশ্মীর, গোয়া, হিমাচল প্রদেশ। কি বললে? আমাদের দেশের মধ্যে হানিমুন করবে? তুমি বিদেশে যেতে চাও না? আমাদের দেশে এত ভালো ভালো জায়গা থাকতে আমরা বাইরে গিয়ে শুধু শুধু টাকা নষ্ট করব কেন? তুমি কি জানো না, মানুষ বাইরের দেশ থেকে আমাদের দেশে হানিমুন করার জন্য আসে। সত্যি, এই পলাশের মতো কিপটে মানুষ আমি আর দুটো দেখিনি। এর সঙ্গে বিয়ে হয়ে আমার কপালটাই খারাপ হয়ে গেল। আমার যদি সঞ্জয়ের সঙ্গে বিয়ে হতো তাহলে কত ভালো হতো। সে খুব ভালোভাবে আমার খেয়াল রাখতে পারতো আর ভালো ভালো জায়গায় ঘুরতেও নিয়ে যেতে পারতো। কি হলো কাজল, তুমি কি ভাবতে শুরু করে দিলে? না, আমি কিছু ভাবছি না, তুমি খেয়ে নাও, আমার পেট ভরে গেছে। এই বলে কাজল টেবিল থেকে উঠে পড়ে এবং নিজের রুমের দিকে চলে যায়। আরে কাজলের আবার কি হয়ে গেল? হয়তো আজ অফিসে কাজ করে অনেক ক্লান্ত হয়ে গেছে। কাজল তার রুমে গিয়ে সঞ্জয়ের কথা ভাবতে শুরু করে। কাজল মনে মনে সঞ্জয়কে ভালোবাসতে শুরু করেছিল। অপরদিকে সঞ্জয়ও খুব ভালোভাবেই কাজলের খেয়াল রাখত। পরের দিন সকালে সঞ্জয় কাজলকে সঙ্গে নিয়ে একটি শপিং মলে পৌঁছায়। আরে সঞ্জয়, আমরা এখানে কি করতে এসেছি? তুমি কি কিছু কেনাকাটা করবে? আরে না কাজল, শপিং করার জন্য এখানে আসিনি। এই শপিং মলে খুব ভালো একটা থিয়েটার আছে, ওটার জন্যই এসেছি। তার মানে তুমি সিনেমা দেখতে যাবে? আরে পাগল মেয়ে, আমি একা কেন সিনেমা দেখতে যাব? আজ শাহরুখ খানের একটা নতুন সিনেমা রিলিজ হয়েছে, তাই আমরা দুজন ওই সিনেমাটা দেখার জন্য এসেছি। কি বললে? শাহরুখ খানের নতুন সিনেমা? কাল সকালে আমি এটা দেখার ব্যাপারে ভেবেছিলাম। সত্যি সঞ্জয়, তুমি আমাকে অনেক ভালো বোঝো। আমার কি ইচ্ছা হয় তুমি সব জানো। যদি তুমি আমার লাইফে না আসতে তাহলে জানি না আমি কতদিন পর্যন্ত পলাশের সঙ্গে বোর হতাম। কাজল, হয়তো পলাশ নিজের কাজে অনেক ব্যস্ত থাকে, তাই তোমাকে ঠিকমতো সময় দিতে পারে না। কি বললে? সে ব্যস্ত থাকে? সে একদম ব্যস্ত থাকে না। তুমি জানো, ছুটির সময় সে বাড়িতে বসে টিভি দেখে সময় নষ্ট করে, কিন্তু কখনো ঘুরতে যাওয়ার কথা বলেই না। এরপর তারা দুজনে থিয়েটারে গিয়ে সিনেমা দেখতে শুরু করে দেয়। কাজল নানা রকম কথার মাধ্যমে অনেকবার সঞ্জয়কে বুঝিয়ে দিয়েছিল যে সে নিজের স্বামীর সঙ্গে হ্যাপি নেই এবং সঞ্জয়ের সঙ্গে থাকতে তার বেশি ভালো লাগে। অপরদিকে সঞ্জয় খুব ভালোভাবে কাজলের খেয়াল রাখত। সে কাজলকে শপিং করতে নিয়ে যেত, সিনেমা দেখতেও নিয়ে যেত এবং নতুন নতুন জায়গায় তার সঙ্গে ঘুরেও বেড়াতো। কিন্তু এসবের পরেও সঞ্জয় নিজের মুখে কোনোদিনও বলেনি যে সে কাজলকে পছন্দ করে। এইভাবেই আরো 3 মাস কেটে যায়। এরকমই একদিন কাজলদের বাড়িতে পলাশ যখন হলরুমে বসে ল্যাপটপে কোনো কাজ করছিল, এমন সময় কাজল সেখানে আসে। পলাশ, আজ আমি শপিং করতে যাব, তাই বাড়ি ফিরতে আমার একটু রাত হয়ে যাবে। তুমি প্রতিদিন রাতে অনেক লেট করে আসো, তাহলে আজ শপিং করার বাহানা করছো কেন?
তুমি যখন বাইরে থাকতে চাইছো তাহলে বাইরেই থাকো, আমাকে বলার প্রয়োজন নেই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তোমাকে বলা ইম্পর্টেন্ট নয়। তুমি বাড়িতে বসে বসে নিজের লাইফ এনজয় করো। তোমার কি হয়েছে কাজল? আমাদের বিয়ের 1 বছর হতে চলেছে। আমরা ঠিক করেছিলাম 1 বছর পর আমরা বেবি প্ল্যান করব, কিন্তু তুমি সবসময় আমার থেকে দূরে দূরে থাকো। তোমার কি ওইসব কথাগুলো মনে নেই? আমার এখন বেবি নেওয়ার কোনো ইচ্ছে নেই, আমি এমনিতেই ভালো আছি। তাছাড়া অফিসে কাজের চাপ এত বেড়ে গেছে, এই সময় আমি বেবি প্ল্যান করে বেশি চাপ নিতে পারবো না। ঠিক আছে, আমি এবার যাই, দেরি হয়ে যাচ্ছে। আরে কাজল, এভাবে চলে যাচ্ছ কেন? আগে আমার কথাটা শুনে নাও। এরপর কাজল অফিসে চলে যায়। সেদিন দুপুরবেলা কাজল যখন সঞ্জয়ের সঙ্গে অফিসের ক্যান্টিনে বসেছিল, এমন সময় সঞ্জয় বলে, কি হয়েছে কাজল? তোমাকে এত দুঃখী মনে হচ্ছে কেন? কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। না সঞ্জয়, তেমন কোনো ব্যাপার নয়। আচ্ছা একটা কথা বলো, বিয়ের পর তোমার যদি বেবি প্ল্যান করার ইচ্ছে হয়, তাহলে তুমি কোন সময় বেবি নিতে চাইবে? ও মাই গড, প্রথম কথা আমার বেবি চাই না। কমপক্ষে বিয়ের কয়েক বছর পর্যন্ত আমি বেবি নেওয়ার কথা চিন্তাই করব না। আমি নিজের ওয়াইফের সঙ্গে বিদেশের নানা রকম জায়গায় ঘুরতে যাওয়া বেশি পছন্দ করব এবং নিজের ওয়াইফের সঙ্গে সুন্দরভাবে সময় কাটাবো। সঞ্জয়ের কথাগুলো কাজলের খুব ভালো লাগে। এরপর লাঞ্চ শেষ করার পর নিজের কেবিনে গিয়ে কাজল সঞ্জয়ের ব্যাপারে ভাবতে শুরু করে। পলাশ আর সঞ্জয়ের মধ্যে কত পার্থক্য রয়েছে। এবার আমার বিশ্বাস হয়ে গেছে যে আমি ভুল মানুষের সঙ্গে বিয়ে করে ফেলেছি। এবার মনে হয় পলাশকে ছেড়ে দেওয়া দরকার। আমি সঞ্জয়ের সঙ্গে দ্বিতীয় বিয়ে করব। হ্যাঁ, এটাই আমার জন্য ভালো হবে। কাজল মনে মনে এটা ভেবে নিয়েছিল যে খুব তাড়াতাড়ি সে সঞ্জয়ের সঙ্গে তাদের বিয়ের কথা বলবে এবং তারপর পলাশকে ডিভোর্স দিয়ে দেবে। কাজল সবসময় সঞ্জয়ের ব্যাপারেই ভাবতে শুরু করে এবং বাড়িতেও সে সঞ্জয়কে নিয়েই চিন্তা করতে থাকে। আমি সঞ্জয়ের ব্যাপারে যেরকম অনুভব করি, সেও কি আমার ব্যাপারে একই রকম ভাবে, নাকি তার মনে অন্য কিছু আছে? কাজল সঞ্জয়ের কথা ভাবতে ভাবতে বাড়ির ভেতরে পায়চারি করতে শুরু করে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় সেও আমাকে অনেক পছন্দ করে। সে যদি আমার কথা চিন্তা না করতো তাহলে এত ভালো করে আমার খেয়াল রাখতো না। সে প্রত্যেকদিন আমাকে নতুন নতুন জায়গায় ঘুরতে নিয়ে যায়। নিশ্চয়ই আমার মতো সেও আমাকে অনেক পছন্দ করে। হয়তো আমি বিবাহিত, তাই আমাকে সাহস করে কিছু বলে উঠতে পারছে না। ঠিক আছে, আমিও তাকে এই ব্যাপারে কিছুই বলবো না। শুধু ইশারার মাধ্যমেই তাকে আমি বুঝিয়ে দেব যে তাকে আমি অনেক ভালোবাসি। যখন প্রপোজ করার হবে, সঞ্জয় নিজেই আমাকে প্রপোজ করে দেবে। এরপর থেকে কাজল সঞ্জয়কে বেশি বেশি গুরুত্ব দিতে শুরু করে। অপরদিকে বাড়িতে থাকা অবস্থায় পলাশকে সবসময় ইগনোর করে সে নিজের সংসার ধীরে ধীরে খারাপ করছিল। এরকমই একদিন সকালে কাজল এবং পলাশ যখন ব্রেকফাস্ট করছিল, এমন সময় পলাশ মনে মনে ভাবে, কাজল যবে থেকে অফিস জয়েন করেছে সেই দিন থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। সে আমার থেকে অনেক দূরে দূরে থাকে। জানি না আজকাল সে কার সঙ্গে সারাদিন ফোনে কথা বলে। তাছাড়া প্রতিদিন তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে পড়ে এবং অনেক রাত করে বাড়ি ফেরে। বাড়িতে আসার পরেও সে ভালোভাবে আমার সঙ্গে কথা বলে না। পলাশ বসে বসে এই সমস্ত কথা চিন্তা করছিল। অপরদিকে কাজল নিজের ফোন দেখতে দেখতে কিছু ভাবতে শুরু করে। আমি কি সঞ্জয়ের সঙ্গে বেশি সময় কাটাতে কাটাতে পলাশকে ইগনোর করে ফেলছি? পলাশ কি আমার জন্য একা হয়ে গেছে? সে যাই হোক, পলাশের সঙ্গে এরকম হওয়াই দরকার ছিল। এরকম কিপটে মানুষকে ছেড়ে দেওয়াই দরকার। নিজের ওয়াইফকে কিভাবে হ্যাপি রাখতে হয় পলাশ সেটা জানেই না। আমি শুধুই তার ব্যাপারে এত চিন্তা করছি। ওসব কথা বাদ দিয়ে আমি তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে পড়ি। হয়তো সঞ্জয় আমার জন্য অপেক্ষা করছে। কাজল এই বলে চেয়ার থেকে উঠে পড়ে এবং অফিসে যাওয়ার জন্য বেরোতে যায়। আরে কাজল, আজ তো শনিবার, তুমি আজকেও অফিসে যাবে? হ্যাঁ, অফিসে যেতে হবে। আজকেও আমার কাজ আছে। কি বললে? আজকেও কাজ আছে? কোনোদিন তো বাড়িতে থাকো, আমার সঙ্গে একটু কথা বলো। আমার মনে হয় এটা কোনো বাড়ি নয়, এটা একটা হোস্টেল হয়ে গেছে এবং আমরা দুজন নামমাত্র একসঙ্গে আছি। আচ্ছা, তোমার এটা মনে হয়? ঠিক আছে, আজ থেকে তাহলে আমরা আলাদা আলাদা রুমে থাকতে শুরু করব। তাহলে আরো বেশি ভালো হবে, তাই তো? বাই। আরে কাজল, আমার কথাটা শোনো। আসলে আজকে মা... পলাশ কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু কাজল তার কথা না শুনেই অফিসের জন্য বেরিয়ে পড়ে। কাজলের এরকম ব্যবহার দেখে পলাশ অনেক কষ্ট পায়। সে আমার কথা না শুনেই চলে গেল। আমার সঙ্গে কথা বলার সময় পর্যন্ত তার নেই। পলাশ এই সমস্ত কথা ভাবতে থাকে। অপরদিকে কাজল অফিসে পৌঁছে যায়।
কাজল সঞ্জয়ের ভালোবাসায় পাগল হয়ে গিয়েছিল। সে নিজের স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে নিজের সংসার খারাপ করে নিয়েছিল। আজ ছুটির দিনেও সে অফিসে গিয়ে সঞ্জয়ের অপেক্ষা করতে থাকে। আজ পর্যন্ত কোনোদিনও এরকম হয়নি। সঞ্জয় সবসময় আমার আগে অফিসে পৌঁছে আমার জন্য অপেক্ষা করে। আজ সে এখনো পর্যন্ত অফিসে পৌঁছালো না কেন? এই খালি অফিসে বসে বসে আমি কি করব? একবার সঞ্জয়কে ফোন করে দেখি। কাজল এই বলে সঞ্জয়কে ফোন করে। অপরদিকে সঞ্জয় একটি নদীর ধারে এক মেয়ের সঙ্গে বসেছিল। আরে সঞ্জয়, তোমার ফোন এসেছে। আরে হ্যাঁ, কাজল আমাকে ফোন করেছে, তার সঙ্গে পরে কথা বলে নেব। আচ্ছা রাধিকা, আগে তুমি এটা বলো যে তোমার উত্তরটা কি? সঞ্জয়, সত্যি কথা এটাই যে আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু বিয়ের জন্য এখন তার মানে এত তাড়াতাড়ি কিছু বলতে পারছি না। আসল কথা এটাই যে সংসার চালানোর জন্য তোমার স্যালারি অনেক কম। আমি কোনো রকমের রিস্ক নিতে চাইছি না। কিন্তু রাধিকা, তুমি তো চাকরি করো, তাহলে সমস্যা কিসের? আমাদের দুজনের স্যালারি থেকে খুব ভালোভাবে সংসার চলে যাবে। এখন সমস্যা নেই, কিন্তু পরে সমস্যা হতে পারে। আমি চাই না যে আমি নিজের স্বামীর সঙ্গে ঝগড়া করব। টাকার জন্য কোন রকম ঝগড়া আমার একেবারেই পছন্দ হবে না। তাই যতদিন না পর্যন্ত তোমার প্রমোশন হচ্ছে ততদিন পর্যন্ত তুমি আমাকে বিয়ের কথা জিজ্ঞাসা করো না। তোমাকে বিয়ের জন্য রাজি করাতে করাতে 2 বছর পার হয়ে গেল। আমি বুঝতে পারছি না তুমি কবে বিয়ের জন্য রাজি হবে। আমি যা করছি ভালোর জন্যই করছি সঞ্জয়, তুমি একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, এবার আমি প্রমোশন পাওয়ার পরেই তোমার সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলবো। তারপর তুমি আমাকে বারণ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আগে সাকসেসফুল হয়ে দেখাও, তারপর বিয়ের ব্যাপারে কথা বলতে আসবে। অপরদিকে কাজল অফিসের বাইরে একটি পার্কে বসে সঞ্জয়ের অপেক্ষা করতে থাকে। আমি 1 ঘন্টা থেকে সঞ্জয়কে ফোন করছি, কিন্তু সে আমার ফোনও রিসিভ করছে না। সে আমাকে ইগনোর করছে কেন? আজ ছুটির দিনেও আমি অফিসে এসে তার জন্য অপেক্ষা করছি, কিন্তু সে আমার ব্যাপারে কিছুই ভাবছে না। এক কাজ করি, আরেকবার তাকে ফোন করে দেখি। কাজল এই বলে আবার সঞ্জয়কে ফোন করে এবং এইবার সঞ্জয় ফোন রিসিভ করে। হ্যালো সঞ্জয়, তুমি কোথায়? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কখন আসবে তুমি? আচ্ছা কাজল, তুমি আছো কোথায়? আমি অফিসের বাইরে যে পার্ক আছে সেখানে বসে রয়েছি। তুমি শনিবারে অফিসে কি করতে গেলে? আমরা তো আগের সপ্তাহের শনিবারে অফিসে দেখা করেছিলাম, তাই আমি ভাবলাম হয়তো এই শনিবারেও দেখা করব, তাই তো আমি চলে এলাম। আরে কাজল, আগের সপ্তাহের শনিবারে আমার একটা প্রজেক্ট লঞ্চের ব্যাপার ছিল, তাই আমি অফিসে গিয়েছিলাম। কিন্তু আজ কোনো রকম কাজ নেই, তাই আমি অফিসে যাইনি। তুমি বাড়ি থেকে বেরোনোর আগে আমাকে জিজ্ঞাসা করনি কেন? তুমি এরকম করে বলছো কেন সঞ্জয়? শোনো কাজল, তুমি একজন বিবাহিত মেয়ে, পলাশ একা আছে। তোমার আজকের দিনটা তার সঙ্গে কাটানো দরকার ছিল। এই সময় তুমি কোম্পানির পার্কে বসে কি করছো? তোমার হাজবেন্ড বাড়িতে একা থাকতে থাকতে বিরক্ত হয়ে যাবে। কি বললে? আচ্ছা ঠিক আছে, আমি রাখছি, বাই। আরে, আমার মুখের উপর ফোন কেটে দিল কেন? সত্যি মেয়েটা আজব। আমি তো রাগ করার মতো কোনো কথা বলিনি, আমি তো তাকে সত্যি কথাই বলেছি। তাহলে কাজল... আচ্ছা ওসব কথা থাক, এখন আমাকে আমার প্রমোশনের ব্যাপারে চিন্তা করতে হবে, না হলে আমার বয়স এইভাবে বাড়তে থাকবে এবং রাধিকা অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে করে নেবে। অপরদিকে পলাশদের বাড়িতে তার মা তাদের সঙ্গে দেখা করতে আসে এবং তারা দুজনে হলরুমে বসে গল্প করতে থাকে। বাবা পলাশ, বৌমা আজকেও অফিসে গেছে? হ্যাঁ মা, অফিসে তার কাজের অনেক চাপ আছে, তাই তো যেতে হয়েছে। কিন্তু সে আমার জন্য রান্না করে গেছে, তাই কোনো রকম সমস্যা হচ্ছে না। সে খুব ভালোভাবে আমার খেয়াল রাখে। কিন্তু ছুটির সময়গুলোতে সংসারের দেখাশোনা করতে হয়। এভাবে ছুটির দিনেও কাজ করতে থাকলে সংসার কিভাবে চলবে? তোদের বিবাহিত জীবনটাও ভালোভাবে লক্ষ্য রাখা দরকার। আরে মা, ওসব কথা ছাড়ো। তুমি অনেকদিন পর ছেলে বৌমায়ের সঙ্গে দেখা করতে এসেছো, তুমি এসব কথা চিন্তা করো না। পলাশ এবং তার মা গল্প করছিল, এমন সময় কাজল বাড়ি ফিরে আসে। আরে মা, আপনি কিছু না বলে হঠাৎ করে চলে এলেন? কিছু না বলে মানে? আমি তো 1 সপ্তাহ আগে খবর দিয়েছি যে আমি আসবো। পলাশ তোমাকে এই ব্যাপারে কিছু বলেনি? আরে মা, আমি কাজের চাপের জন্য ভুলে গিয়েছিলাম। তাছাড়া কাজলও নিজের কাজে অনেক ব্যস্ত থাকে, তাকে বললে হয়তো সেও কাজের চাপে ভুলে যেত। আমি কি সঞ্জয়ের ভালোবাসায় এতটাই পাগল হয়ে গেছি যে আজ বাড়িতে পলাশের মা আসার কথা ছিল, কিন্তু আমি এই ব্যাপারে কোনো রকম খবর রাখিনি। আরে বৌমা, কি হয়েছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? কই না তো, কিছু ভাবছি না।
আচ্ছা বৌমা, অনেক জোরে খিদে পেয়ে গেছে, যাও তুমি খাবার বের করে দাও। কি বললেন? খাবার? কিন্তু আমি তো কিছুই রান্না করিনি। আপনি একটু বসুন, আমি এখনই কিছু একটা রান্না করে দিচ্ছি। কি বললে? এখনো পর্যন্ত রান্না হয়নি? কিন্তু পলাশ, তুই যে বললি কাজল রান্না করে অফিসের জন্য বেরিয়েছে। না মা, আসলে আজ আমি তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে পড়েছিলাম, তাই কিছু রান্না করতে পারিনি। আমি এখনই গিয়ে রান্না করে দিচ্ছি। কাজল এই বলে রান্নাঘরের দিকে চলে যায়। কাজলের চলে যাওয়ার পর পলাশের মা তাকে বলে, পলাশ, তুই আমাকে মিথ্যে কথা বললি কেন? কাজল তো এখনো পর্যন্ত রান্না করেনি। তোদের সম্পর্ক ঠিকঠাক আছে তো? মা, কি আর বলবো তোমাকে, কাজল যখন থেকে নতুন চাকরি জয়েন করেছে তখন থেকে সে চেঞ্জ হয়ে গেছে। সে বাড়ির দিকে একটুও লক্ষ্য রাখে না। তাছাড়া আমার সঙ্গে কথা বলার মতো সময় তার কাছে নেই। আমি কিছুই বুঝতে পারছি না এসব কি হচ্ছে। পলাশ নিজের মায়ের সঙ্গে কথা বলছিল। অপরদিকে কাজল যখন রান্না করছিল এমন সময় সঞ্জয়ের ফোন আসে। আরে, সঞ্জয় ফোন করছে, হয়তো সে আমার রাগ ঠান্ডা করার জন্যই ফোন করছে। হ্যালো কাজল, তুমি ছোট ছোট কথায় এত রাগ করো কেন? তুমি আজ আমার উপর এত রেগে গেলে কেন? তুমি তো ভালো করেই জানো, তোমার সঙ্গে ঝগড়া হয়ে গেলে আমার সারা দিন মুডটাই খারাপ হয়ে থাকে। আমার কোনো কাজে মনই লাগে না। আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমার রাগ ঠান্ডা করার জন্য ফোন করেছো, এটাই যথেষ্ট। তুমি ফোন করার সঙ্গে সঙ্গে আমার মুড ভালো হয়ে গেছে। কাজল যখন ফোনে সঞ্জয়ের সঙ্গে কথা বলছিল এমন সময় রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে তার শাশুড়ি সমস্ত কথা শুনে ফেলে। এসব আমি কি শুনছি? কাজল তাহলে অন্য ছেলের সঙ্গে? অপরদিকে সঞ্জয় নিজের বাড়িতে ল্যাপটপ নিয়ে কিছু করছিল। ভালোই হয়েছে, কাজলের রাগ শেষ হয়ে গেছে। এবার আমি ঠান্ডা মাথায় অন্য কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবো। 3 বছর থেকে আমি এই কোম্পানির জন্য কাজ করছি। এবারও কোম্পানি থেকে আমাকে প্রমোশন না দিলে আমি অন্য কোম্পানি জয়েন করে নেব। প্রমোশন ছাড়া আমি রাধিকাকে রাজি করাতে পারবো না। অপরদিকে পলাশদের বাড়িতে সকলে রাতের খাবার খেতে খেতে নিজেদের মধ্যে গল্প করতে থাকে। কাজল, আমার মনে হয় এই কোম্পানিতে তোমার উপর অনেক চাপ পড়ে যাচ্ছে। তুমি অন্য কোনো কোম্পানি জয়েন করে নিলে বেশি ভালো হবে। অন্য কোনো কোম্পানি জয়েন করবো মানে? না না, সেটার কোনো প্রয়োজন নেই। আমি এই কোম্পানিতেই অনেক হ্যাপি আছি। কিন্তু বৌমা, এই কোম্পানিতে তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। তুমি ঠিক মতো বাড়িতে সময় কাটাতে পারো না। বাড়ির কাছাকাছি অন্য একটা কোম্পানি দেখে নাও না। না মা, আমি কোম্পানি চেঞ্জ করব না। এই কোম্পানিতে কাজ করে এখনো 1 বছর পূরণ হয়নি। আমি এত তাড়াতাড়ি কোম্পানি চেঞ্জ করতে চাই না। এখন কাজ ছেড়ে দিলে আমার ওয়ার্কিং প্রোফাইলের উপর অনেক খারাপ প্রভাব পড়বে। ও সব কথা আমি বুঝতে পারছি কাজল, কিন্তু তোমরা দুজন মিলে নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করো, ফ্যামিলি প্ল্যানিং এর কথা চিন্তা করো। মা, এখন আমি বেবির ব্যাপারে ভাবতে চাই না। আমার কিছু সময়ের প্রয়োজন। কাজলের কথা শোনার পর তার শাশুড়ি মনে মনে কিছু ভাবতে শুরু করে। তার মানে আমার সন্দেহ একদমই ঠিক। কাজল এখন যে অফিসে কাজ করছে নিশ্চয়ই সেখানকার কোনো ছেলের সঙ্গেই তার লাইন চলছে। তাই সে চাকরি ছাড়তে চাইছে না, আর বেবি প্ল্যানিংও করতে চাইছে না। মায়ের কথা মতো আমি যদি এই সময় বেবি নিয়ে ফেলি তাহলে আমি পলাশকে ছাড়তে পারবো না। সবার আগে আমি পলাশকে ডিভোর্স দেব, তারপর নতুন ভাবে সঞ্জয়কে বিয়ে করব। পলাশের সঙ্গে আমি কোনোদিনও সুখে থাকতে পারবো না। মা শুধু শুধু আমাদের সম্পর্ককে জোড়া লাগানোর চেষ্টা করছে। অপরদিকে রাধিকাদের বাড়িতে রাধিকা তার বাবা মদন বাবুর সঙ্গে বসে কিছু কথা বলছিল। রাধিকা, আমাদের কাছে কি নেই? গাড়ি, বাড়ি, চাকর বাকর সবকিছুই আছে। তাহলে তোমার কি চাই? তোমাকে এতগুলো ছেলে দেখালাম, কিন্তু তুমি কোনো ছেলে বিয়ে করার জন্য সিলেক্ট করছো না কেন? তোমাকে নিয়ে আমার অনেক চিন্তা হয়। আমার কিছু হয়ে গেলে তুমি একদম একা হয়ে যাবে, তখন কে তোমার খেয়াল রাখবে? বাবা, বিয়ের থেকে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু এখন পর্যন্ত তুমি যতগুলো ছেলেকে বাড়িতে দেখিয়েছিলে তারা সবাই লোভী ছিল। তারা কেউ আমাকে সত্যিকারের ভালোবাসেনি। সবাই তোমার জায়গা জমি আর টাকা পয়সা দেখে এসেছিল। তোমার কেমন ছেলে চাই রাধিকা? আমি এমন একটা ছেলের সঙ্গে বিয়ে করতে চাই যে অনেক অনেক গরিব অবস্থায় জীবন কাটিয়েছে আর তারপর টাকা পয়সা অর্জন করেছে, যে অনেক পরিশ্রম করে উন্নতি করেছে। আমার সমস্ত রকম ইচ্ছে পূরণ করার টাকা তার কাছে না থাকলেও কিন্তু সে যেন আমাকে নিজের বাড়িতে রাখতে পারে। আমি এরকম ছেলেই চাই। আজকাল এরকম ছেলে পাওয়া অসম্ভব ব্যাপার। তুমি যেমন ছেলে খুঁজছো ওরকম ছেলে হয়তো এই পৃথিবীতে নেই।
পরের দিন সকালে কাজলের বাড়িতে। ফাইনালি সোমবার হয়ে গেল, আজ আমি সঞ্জয়ের সঙ্গে দেখা করতে পারবো। জানি না ছুটি কেন চলে আসে। আজ এমন মেকআপ করে যাব, সঞ্জয় আমাকে দেখে অবাক হয়ে যাবে। কিছু সময় পর কাজল তৈরি হয়ে অফিস যাওয়ার জন্য বেরোতে যাচ্ছিল। এমন সময় তার শাশুড়ি তাকে বলে, মা আমি অফিসে যাচ্ছি। কিন্তু বৌমা, আমি এতদিন পর এখানে এসেছি আর তুমি অফিসে চলে যাচ্ছ? বাড়িতে থেকে আমার সঙ্গে একটু সময় কাটাও। মা আমি বাড়িতে থাকতে চাইছিলাম, কিন্তু অফিস থেকে আমাকে ছুটি দেবে না। কিন্তু বৌমা, আমি তো পলাশের কাছ থেকে শুনেছি তুমি যেই দিন থেকে অফিস জয়েন করেছো একদিনের জন্যও ছুটি নাওনি, তাহলে তোমাকে ছুটি দেবে না কেন? হ্যাঁ মা, আপনি ঠিকই শুনেছেন, আমি একদিনের জন্যও ছুটি করিনি, কিন্তু যতদিন কোম্পানিতে কোনো একটা প্রজেক্ট চলে ততদিন কোনো স্টাফ ছুটি নিতে পারে না। আচ্ছা ঠিক আছে মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। কাজল এই বলে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং অফিসে পৌঁছানোর পর বারবার আয়নাতে নিজের চেহারা দেখতে থাকে। কিন্তু অনেক সময় হয়ে যাওয়ার পরেও সঞ্জয় না আসায় কাজল চিন্তিত হয়ে যায়। 11টা বেজে গেল, কিন্তু এখনো পর্যন্ত সঞ্জয় এলো না। আমি তাকে বারবার ফোন করছি, মেসেজও করছি, কিন্তু সে কোনো রকম রিপ্লাইও করছে না। আমার এত সেজে আসাটাই বেকার হয়ে গেল। অপরদিকে সঞ্জয় শহরের একটি কোম্পানির বাইরে দাঁড়িয়ে মনে মনে কিছু বলতে থাকে। এই বড় কোম্পানিতে আমি চাকরি পেয়ে গেলে অনেক ভালো হবে, তারপর আমি রাধিকার বাবার কাছে গিয়ে বিয়ের কথা বলতে পারবো। সঞ্জয় এসব কথা বলতে বলতে তার ফোনের দিকে তাকাতে সে দেখে কাজল তাকে অনেকবার ফোন করেছিল এবং অনেক মেসেজও করেছিল। ও মাই গড, আমি যখনই ফোন দেখি তখনই কাজলের এতগুলো মিস কল এবং মেসেজ থাকে। সে কি পাগল হয়ে গেছে? সে বুঝতে পারে না তার স্বামী যদি এসব দেখে ফেলে তাহলে তাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে। সঞ্জয় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কথা ভাবতে থাকে। অপরদিকে পলাশদের বাড়িতে। বাবা পলাশ, আজ তুই অফিসে যাবি না? মা, তুমি এতদিন পর আমাদের বাড়িতে এসেছো, তোমাকে একা ফেলে রেখে আমি অফিসে চলে গেলে ভালো লাগবে না। আমি তোকে একটা কথা বলি শোন, আমি যখন প্রথম প্রথম বিয়ে করে তোর বাবার বাড়িতে গিয়েছিলাম তখন সবকিছু ঠিক ছিল। তারপর ধীরে ধীরে বাড়ির কাজে ব্যস্ত হয়ে গেলাম, তারপর তোর জন্ম হয়ে গেল আর আমার কাজ আরো বেশি বেড়ে গেল। ধীরে ধীরে আমি সারা দিন দুঃখী থাকতে শুরু করি, কারণ আমি চাইলেও বাইরে যেতে পারতাম না, এমনকি নিজের মায়ের বাড়িতেও যেতে পারতাম না। মা, তুমি আমাকে এইসব কথা বলছো কেন? সেই সময় তোর বাবাও আমাকে বোঝার চেষ্টা করেনি। সে বুঝতো না যে আমি বাইরে যেতে চাই, আর বাড়িতে থাকতে থাকতে আমি বিরক্ত হয়ে গেছি। সে সব সময় নিজের কাজে ব্যস্ত থাকতো। এসব কথা আমি তোকে এই কারণেই বলছি যে রিলেশনকে টিকিয়ে রাখা শুধু মেয়ের দায়িত্ব নয়, স্বামী স্ত্রী দুজনকেই তাদের রিলেশনের খেয়াল রাখা দরকার। তার মানে? আমি বলতে চাইছি কাজল তোকে সময় দিচ্ছে না, তার কারণ এটাও হতে পারে যে তুই কাজলের ঠিক মতো খেয়াল রাখছিস না, আর সে কি চাইছে সেটা বোঝার চেষ্টাও করিস না। তুই অনেক বুদ্ধিমান ছেলে, একটু ভালো করে চিন্তা করলেই সবকিছু বুঝতে পেরে যাবি। অপরদিকে কাজলের অফিসে লাঞ্চ টাইম হয়ে যায়, কিন্তু সঞ্জয় তখনও অফিসে পৌঁছায় না। লাঞ্চ টাইম হয়ে গেল, কিন্তু সঞ্জয় এখনো পর্যন্ত অফিসে আসেনি। একবারের জন্য আমাকে কল ব্যাকও করছে না, হয়তো তার শরীর খারাপ হয়ে গেছে। আমার মনে হচ্ছে তার বাড়ি গিয়ে একবার দেখে আসা দরকার। হ্যাঁ, সেটাই ভালো হবে। অপরদিকে শহরের এক জায়গা থেকে সঞ্জয় রাধিকাকে ফোন করে। কি আর বলবো রাধিকা, আজকের ইন্টারভিউটা অনেক ভালো হয়েছে। ইন্টারভিউ? কিন্তু তুমি যে বলেছিলে তুমি এখন যে কোম্পানিতে কাজ করো সেখানে তোমার প্রমোশন হতে চলেছে, তুমি কোম্পানি চেঞ্জ করতে যাচ্ছ কেন? হ্যাঁ বলেছিলাম, কিন্তু প্রমোশনের ব্যাপারে তুমি তো জানো আমাদের কোম্পানিগুলোতে রাতারাতির মধ্যে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায়। পরে কোম্পানির অথরিটি যদি প্রমোশন দেওয়ার জন্য বারণ করে দেয় তাহলে কি হবে? তাই আমি নিজের আলাদা ব্যবস্থা করে নিয়েছি। এবার কোম্পানি প্রমোশন না দিলে আমি নতুন কোম্পানি জয়েন করে নিতে পারবো। এখানে স্যালারি এবং পজিশন দুটোই ভালো। মনে হচ্ছে তুমি বিয়ের জন্য অনেক এক্সাইটেড। আমার সবসময় ভয় করে রাধিকা যে আমি তোমাকে হারিয়ে না ফেলি, আমাকে ছেড়ে তুমি অন্য কারোর সঙ্গে বিয়ে না করে নাও। তাই আমি তাড়াতাড়ি সবকিছু করার চেষ্টা করছি। আমি অনেক লাকি যে তোমার মতো একটা ভালো ছেলে পেয়েছি। শুনে খুব ভালো লাগলো যে ফাইনালি তুমি এটা স্বীকার করলে। আচ্ছা রাধিকা শোনো, আজ আমি ফ্রি আছি, তোমার যদি কোনো কাজ না থাকে তাহলে আমার বাড়ি চলে এসো, দুজনে বসে ভালোভাবে গল্প করতে পারবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন আমার একটা কাজ আছে, কাজটা করে নেওয়ার পর আমি তোমার বাড়িতে যাচ্ছি।
রাধিকা এই বলে ফোন রেখে দেয়। অপরদিকে কাজল একটি ক্যাব বুক করে সঞ্জয়ের বাড়ির দিকে রওনা হয়। 1 ঘন্টার মধ্যেই সঞ্জয়ের বাড়িতে পৌঁছে যাব। প্রার্থনা করছি সেখানে যেন সবকিছু ভালো থাকে। কাজল এইসব কথা ভাবতে ভাবতে গাড়ি করে যেতে থাকে। অপরদিকে কাজলের স্বামী পলাশ এবং রাধিকা রাস্তার ধারে একটি কফি শপে বসে গল্প করছিল। তুমি তো জানো রাধিকা যে কয়েকদিনের মধ্যে আমাদের প্রজেক্টের অডিট শুরু হবে। তুমি যদি এইবারেও আমাদের কোম্পানির সাহায্য করে দাও তাহলে খুব ভালো হবে। আরে সঞ্জয়, তুমি চিন্তা করছো কেন? আমরা দুজন বন্ধু, আমি সহজেই তোমার কাজ করে দেব। আচ্ছা আমাকে একটা কথা বলো, আজকাল তুমি এত চিন্তার মধ্যে থাকো কেন? কি আর বলবো রাধিকা, কাজল বিয়ের 3-4 মাস পর পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যখন থেকে সে চাকরি জয়েন করেছে সেদিন থেকে সে অনেক চেঞ্জ হয়ে গেছে। এবার আস্তে আস্তে সে আমাকে ইগনোর করতে শুরু করেছে। তোমার কাজলের কারোর সঙ্গে লাইন চলছে না তো? এসব তুমি কি বলছো রাধিকা? আরে আমি একটু মজা করছিলাম, তুমি শুধু শুধু সিরিয়াস হয়ে যাও। আচ্ছা শোনো, বিয়ের পর থেকে তুমি অনেক ব্যস্ত হয়ে গেছো। কি আর করব, আমার কাজটা এরকম, অনেক চেষ্টা করার পরেও ছুটি নিতে পারি না। আরে কাজ তো হতেই থাকবে, কিন্তু রিলেশন একবার খারাপ হয়ে গেলে সামলাবে কিভাবে? আমার কথা শোনো, তাড়াতাড়ি বিদেশের কোন একটা জায়গায় গিয়ে ঘুরে এসো, তুমি দেখবে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। হয়তো তুমি ঠিক কথা বলেছো, আমাকে হয়তো সেরকম কিছু করতে হবে। পলাশ এবং রাধিকার মধ্যে কথা চলছিল, তারা সবকিছু ঠিক করার ব্যবস্থা করছিল। অপরদিকে সেই সময় কাজল একটি ট্যাক্সি করে সেখান থেকে রওনা হচ্ছিল। দাদা একবার গাড়িটা থামান, এখানেই থামান। পলাশ একটা মেয়ের সঙ্গে কফি শপে বসে আছে। ঠিক আছে ড্রাইভার, এবার গাড়ি চালান। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। কাজল পলাশ এবং রাধিকাকে একসঙ্গে দেখে অবাক হয়ে যায় এবং আবার সঞ্জয়ের বাড়ির দিকে যেতে থাকে। কাজল বসে বসে পলাশের কথা চিন্তা করছিল। এমন সময় তার শাশুড়ি তাকে ফোন করে। হ্যালো বৌমা, হয়তো এতক্ষণ পর্যন্ত তোমার অফিস শেষ হয়ে গেছে, এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, তোমার সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে। কিন্তু মা, এখন আমি কিভাবে যাব? আমি তোমার কোনো কথা শুনতে চাই না বৌমা, তুমি কি আমার জন্য এইটুকু কাজ করতে পারবে না? আচ্ছা ঠিক আছে মা, আমি আসছি। কাজল এই বলে ফোন রেখে দেয় এবং ড্রাইভারকে বাড়ির দিকে যাওয়ার জন্য বলে দেয়। মা আমাকে এভাবে ডাকছে কেন? মা আমাকে কি কথা বলতে চাইছে? এবার তো আমি সঞ্জয়ের সঙ্গে দেখা করতে যেতেও পারবো না। আজ রাত পর্যন্ত সে আমাকে ফোন না করলে কাল অফিসের ছুটি নিয়ে তার বাড়ি চলে যাব। কাজল এই সমস্ত কথা ভাবতে ভাবতে বাড়ি পৌঁছে যায়। কাজল বাড়ি পৌঁছাতে তার শাশুড়ি তার জন্য চা নিয়ে আসে এবং দুজনে একসঙ্গে সোফায় বসে গল্প করতে শুরু করে। মা, আপনি এভাবে হঠাৎ করে আমাকে ডাকলেন কেন? সবকিছু ঠিক আছে তো? না বৌমা, কোনো কিছুই ঠিক নেই, আমার কিছুই ঠিক মনে হচ্ছে না, তাই আমি তোমার সঙ্গে কথা বলার জন্য ডেকেছি। এই সময় ডাকার কারণ হলো যাতে পলাশ বাড়ি আসার আগে আমাদের কথা শেষ হয়ে যায়। কিরকম কথা মা? এটা তুমি আমাকে বলবে বৌমা, কি এমন কথা যার জন্য তুমি পলাশকে এত ইগনোর করছো? প্রথমে আমি ভেবেছিলাম হয়তো আমি বেশি চিন্তা করছি, সেরকম কিছুই নয়, কিন্তু কাল রাতে আমি দেখলাম পলাশ সোফায় ঘুমাচ্ছে আর তুমি নিজের রুমে। এবারে তোমরা আলাদা আলাদা ঘুমাতেও শুরু করে দিয়েছো। তাছাড়া তুমি কাল সারা রাত ফোনে কথা বলছিলে আর আস্তে আস্তে গানও করছিলে। এসব কি চলছে বৌমা? মা, এগুলো আমি শুরু করিনি। একটা মেয়ে যখন বিয়ে করে শ্বশুর বাড়ি আসে তখন তার নানা রকমের আশা থাকে। আমিও পলাশের থেকে অনেক রকমের আশা রেখেছিলাম। পলাশ আমার কোনো রকমেরই স্বপ্ন পূরণ করেনি মা। কিন্তু মা, আমাদের মধ্যে কোনো রকমেরই ঝগড়া হয়নি। হয়তো পলাশও আমাকে পছন্দ করা ছেড়ে দিয়েছে, তার জীবনে হয়তো অন্য কোনো মেয়ে চলে এসেছে। এটা সত্যি কথা নয় বৌমা, আমি কালকেই পলাশের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি, তোমার ব্যবহারে সে অনেক দুঃখী। মা, আমি পলাশের অনেক সম্মান করি, কিন্তু আমার নিজেরও কিছু ইচ্ছে আছে আর নিজের লাইফে হাসি খুশি থাকার অধিকারও আছে। আর এর জন্য যদি আমাকে কারোর চোখে খারাপ হতে হয় তাতেও আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে মা, আমি নিজের রুমে যাচ্ছি। কাজল তার শাশুড়িকে এই বলে নিজের রুমের দিকে চলে যায়। কাজল, কাজল, আমার কথা শোনো। এদের মধ্যে কিরকম ভুল বোঝাবুঝি শুরু হয়ে গেছে, ঈশ্বর এদের সম্পর্ক ভালো করে দিক। এখনো পর্যন্ত সঞ্জয়ের ফোন আসছে না, সে কোথায় ব্যস্ত হয়ে গেল? ইচ্ছা করছে এখনই তার বাড়ি গিয়ে দেখে আসি, কিন্তু এই সময় মা হলরুমে বসে আছে, সে আমাকে বাইরে যেতে দেখলে খারাপ ভাববে।
তাছাড়া আজ আমি মাকে পরিষ্কার বলেই দিয়েছি যে আমি নিজের হ্যাপিনেসের জন্য যা কিছু করতে পারি। পলাশও তো সবার থেকে লুকিয়ে অন্য এক মেয়ের সঙ্গে প্রেম করছে, তাহলে আমি সঞ্জয়কে এত ভালোবাসার পরেও চুপ করে থাকবো কেন? আমাকে তাড়াতাড়ি এই কথা সঞ্জয়কে বলতেই হবে। কিন্তু সঞ্জয় আমার ফোন তুলছে না কেন? তার কি হয়েছে? অপরদিকে সঞ্জয়ের বাড়িতে এসে যখন রাধিকার সঙ্গে বসে গল্প করছিল, এমন সময় বারবার সঞ্জয়ের ফোন আসতে দেখে রাধিকা বলে, সঞ্জয়, কে তোমাকে বারবার ফোন করছে? আমি যখন থেকে এসেছি তখন থেকে তোমার ফোন বেজেই চলেছে। তোমাকে কি আর বলবো রাধিকা, এই কাজল আমার মাথা খারাপ করে দিচ্ছে। হয়তো সে পাগল হয়ে গেছে। আমি তাকে ফোন এবং মেসেজ করার জন্য বারবার বারণ করেছি। আমি তাকে বলেছি যে তার স্বামী দেখলে তাদের সম্পর্ক খারাপ হতে পারে, কিন্তু এত কিছুর পরেও সে একইভাবে ফোন করতে থাকে। 1 মিনিট দাঁড়াও, তুমি কি নাম বললে? কাজল? আচ্ছা, এই কাজল কি বিবাহিত? হ্যাঁ, পলাশ নামের এক ছেলের সঙ্গে 1 বছর আগে সে বিয়ে করেছে। মেয়েটা কয়েক মাস আগে আমাদের কোম্পানি জয়েন করেছে। মেয়েটা আমার কলেজের ফ্রেন্ড। অফিসে একা হয়ে গিয়েছিল, তাই আমি তার সঙ্গে একটু ভালোভাবে কথা বলে নিলাম, কিন্তু আস্তে আস্তে সে আমার পেছনে পড়ে যাচ্ছে। তাহলে কি কাজল তোমাকে ভালোবাসে? না, আমার মনে হয় না যে কোনো রকম ভালোবাসার ব্যাপার আছে, কিন্তু এতটা আমি পরিষ্কার বুঝতে পেরে গেছি যে সে নিজের স্বামীর সঙ্গে থেকে খুশি নেই। তোমার এরকম কেন মনে হলো? কারণ কাজল ঘুরে বেড়ানো, শপিং করা এবং রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করা অনেক পছন্দ করে। অপরদিকে পলাশ এসব পছন্দ করে না। সে সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে। কাজল আমাকে এইসব কথাই বলে। তাদের মধ্যে এর চেয়ে বেশি অন্য কোনো ব্যাপার থাকলে সেসব আমি জানি না। সঞ্জয়, একটা সিরিয়াস প্রবলেম আছে। সিরিয়াস প্রবলেম? তার মানে কি রাধিকা? সঞ্জয়, তুমি যে পলাশের কথা বলছো, সে যখন আমার বাবার কাছে পিএইচডি করার জন্য পড়াশোনা করত, তখন থেকেই আমি তাকে চিনি। তাছাড়া এখন আমরা দুজনে একই ফিল্ডের উপর কাজ করছি। আজ সন্ধ্যাবেলায় আমরা দুজনে দেখা করেছিলাম। সে কাজলের ব্যবহারে অনেক দুঃখী আছে। ও মাই গড, এসব কি চলছে? অপরদিকে সেদিন রাতের বেলা পলাশ যখন হলরুমে দুঃখী হয়ে বসেছিল, এমন সময় তার মা তাকে বলে, এবার অনেক হয়েছে পলাশ, তুই বৌমাকে ডেকে তার সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা কর। তার সমস্যা কিসের এটা জানারও চেষ্টা কর। মা, আমি তার সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু সে ভালোভাবে আমার সঙ্গে কথাই বলে না। তাহলে তাকে কোনো রকম প্রশ্ন করলে সে কিভাবে উত্তর দেবে? আমার মনে হয় না তার সঙ্গে কথা বলে কোনো লাভ হবে। শোন পলাশ, সম্পর্কের মধ্যে এভাবে ভুল বোঝাবুঝি হতেই থাকে, কিন্তু মনে মনে নানা রকম চিন্তা করে নিলে কিছুই ঠিক হবে না। একে অপরের সঙ্গে কথা বলে ভুল বোঝাবুঝি দূর করতে হবে। তাছাড়া কাজল মনে করে অন্য কোনো মেয়ের সঙ্গে তোর লাইন চলছে, তাই তুই প্রথম থেকেই তাকে ঘুরতে বেড়াতে নিয়ে যাচ্ছিস না, আর তোর লাইফে কাজলের কোনো গুরুত্ব নেই। কি বললে? আমার প্রেম চলছে? সে বলার জন্য অন্য কোনো কথা পেল না? মা, সে নিজের ভুল লুকানোর জন্য উল্টোপাল্টা কথা বলছে। পলাশ এবং কাজলের সম্পর্ক অনেক খারাপ হয়ে গিয়েছিল। এবার তারা একে অপরের সঙ্গে তাদের সমস্যার ব্যাপারে কোনো রকম কথা বলতো না। পরের দিন সকালে কাজল প্রত্যেক দিনের মতো তৈরি হয়ে যায় এবং অফিসে চলে যায়। আমি ঠিক করে নিয়েছি, আর যেমন করেই হোক সঞ্জয়কে আমার মনের কথা বলতেই হবে। একবার সঞ্জয় রাজি হয়ে গেলে তারপর আমি পলাশকে ডিভোর্স দিয়ে দেব। এসব কথা ভাবতে ভাবতে কাজল অফিসে পৌঁছায়। সে অফিসে গিয়ে সঞ্জয়কে কোথাও দেখতে পায় না এবং অফিসের একজন স্টাফকে তার ব্যাপারে জিজ্ঞাসা করে, আরে অমিত, আজ সঞ্জয় অফিসে আসেনি? হ্যাঁ আছে তো, অনেক আগেই অফিসে চলে এসেছে। তাহলে তাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? সে প্রমোশন চাইছিল, তাই বসের সঙ্গে তার মিটিং হচ্ছে। এখন সে বসের কেবিনে আছে। হ্যাঁ, ঠিক বলেছ, এবছর সে প্রমোশন পাবে। এবার দেখো, মিটিং শেষ হওয়ার পরে সে সবাইকে পার্টিও দেবে। কি বললে? সে প্রমোশন পাবে? সে মাত্র 3 বছর থেকে অফিসে কাজ করছে। আমি 4 বছর থেকে কাজ করছি। তার থেকেও বেশি আমার প্রমোশন পাওয়ার অধিকার আছে। আমি জানতে পেরেছি যে এই বছর আমি প্রমোশন পাচ্ছি। তাহলে সঞ্জয়ের কি হবে? ওটা আমি জানি না, হয়তো সে পরের বছর বা তার পরের বছর প্রমোশন পেতে পারে। কাজল এবং অমিত নিজেদের মধ্যে কথা বলছিল। অপরদিকে সঞ্জয়ের মিটিং শেষ হয়ে যায় এবং সে বসের কেবিন থেকে বাইরে বেরিয়ে আসে। এই তো সঞ্জয় এসে গেছে। যাও যাও, নিজের বন্ধুর সঙ্গে কথা বলে নাও। হয়তো সে অনেক দুঃখী আছে। আমি নিশ্চিত বস তাকে নানা রকমের অজুহাত দিয়ে তাড়িয়ে দিয়েছে। ছেলেটির মুখে এরকম কথা শোনার পর কাজল অনেক দুঃখী হয়ে যায় এবং সে সঞ্জয়কে সান্ত্বনা দেওয়ার জন্য তার কাছে আসে। সঞ্জয়, আমি জানি তুমি প্রমোশন পাওনি,
আর তুমি অনেক দুঃখীও আছো, কিন্তু চিন্তা করো না, সব থেকে ভালো কথা এটাই যে আমরা একসঙ্গে কাজ করতে পারবো, প্রত্যেকদিন একে অপরের সঙ্গে দেখাও করতে পারবো, এটাই আমাদের জন্য যথেষ্ট। কি বললে? আমি প্রমোশনের জন্য দুঃখী আছি? আমি দুঃখী নেই কাজল। আমি জানতাম যে এই কোম্পানিতে নানা রকমের পলিটিক্স হয় এবং এত সহজে আমি প্রমোশন পাবো না। আমি আগে থাকতেই নিজের প্ল্যান সেট করে ফেলেছিলাম। তুমি কিরকম প্ল্যানের কথা বলছো সঞ্জয়? আমি খুব তাড়াতাড়ি একটা নতুন কোম্পানি জয়েন করতে যাচ্ছি। এই কোম্পানিতে আজকেই রেজিগনেশন লেটার দিয়ে দেব। কি বললে? তুমি এই কোম্পানি ছেড়ে দেবে? তাহলে তুমি কি ভেবেছিলে আমি সারা জীবন এই কোম্পানি নিয়ে পড়ে থাকবো? আরে এত কম মাইনে দেয় যেটা কিছুদিনেই শেষ হয়ে যায়, তার উপর এত ভালো ভালো কাজ করার পরেও প্রমোশনের টাইমে কোনো রকম প্রমোশন পাওয়া যায় না। তাহলে আমি এই কোম্পানির জন্য নিজের সময় নষ্ট কেন করব? সঞ্জয়, তুমি এখান থেকে চলে গেলে তোমাকে ছাড়া আমি একা হয়ে যাব। কি বললে? তুমি একা হয়ে যাবে? সত্যি কাজল, তুমি এমন ভাবে কথা বলছো যেন আমরা স্কুলে পড়াশোনা করা ছোট ছেলে মেয়ে। হা 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 হা। সত্যি তোমার কথা শুনে আমি নিজের হাসি আটকাতে পারছি না। তুমি এরকম করে বলছো কেন সঞ্জয়? আচ্ছা সঞ্জয়, আমি কাল থেকে তোমাকে বারবার ফোন করছি, কিন্তু তুমি আমার ফোন রিসিভ করছিলে না কেন? আমি তোমাকে অনেকবার মেসেজও তো করেছিলাম। আরে কাজল, আমি কি সবসময় ফ্রি পড়ে থাকি যে তোমার ফোন এবং মেসেজের উত্তর দেব? তোমার ফ্যামিলি আছে, তোমার স্বামী আছে, সে যদি জানতে পারে তুমি রাত রাত পর্যন্ত আমাকে ফোন এবং মেসেজ করতে থাকো তাহলে সে কি ভাববে? তুমি এটা কোনোদিন ভেবে দেখেছো? তোমার সংসার খারাপ হতে পারে। কিন্তু সঞ্জয়। আর কোনো কিন্তু নয়, এবার তুমি যাও, গিয়ে নিজের কাজ করো এবং আমাকেও নিজের কাজ করতে দাও। সঞ্জয়ের কথায় কাজল অনেক দুঃখী হয়ে যায় এবং অফিসের গার্ডেনে গিয়ে বসে পড়ে। সঞ্জয় আমার সামনে স্বীকার করতে চাইছে না, কিন্তু প্রমোশন না পাওয়ার জন্য সে অনেক দুঃখী আছে, তাই তো সে আমার সঙ্গে এত খারাপ ভাবে কথা বলল। কিছু সময় পর্যন্ত তাকে একা ছেড়ে দিই, তারপর সে নিজেই কাজল কাজল বলে ডাকাডাকি করতে শুরু করে দেবে। কাজল গার্ডেনে বসে সঞ্জয়ের ব্যাপারে নানা রকম কথা ভাবতে থাকে, কিন্তু সে এখান থেকে চলে গেলে আমি তাকে ছাড়া কি করব? হ্যাঁ, আমিও তার কোম্পানিতে চাকরি জয়েন করে নেব, তারপর আবার আমরা দুজন এক হয়ে যাব। কাজল এদিকে এসব কথা ভাবছিল, অপরদিকে নিজের কেবিনে বসে সঞ্জয়ও তার ব্যাপারে ভাবতে থাকে। আমি জানি আমার কথা শুনে কাজলের অনেক খারাপ লেগেছে, কিন্তু এটা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। আমি যদি তার সঙ্গে এরকম ব্যবহার না করি তাহলে সে নিজের স্বামীর গুরুত্ব বুঝবে না। ভালোই হয়েছে আমি সময় থাকতেই কাজলের উদ্দেশ্য জানতে পেরে গেলাম। বেশি দেরি হয়ে গেলে জানি না কাজল আর কি কি করে ফেলতো। আচ্ছা ঠিক আছে, এখানে আমি রেজিগনেশন দিয়ে দিয়েছি, এবার আর কাজ করতে একদম ইচ্ছা করছে না, বাইরে গিয়ে একটু শান্তিতে লাঞ্চ করব। অপরদিকে কাজল যখন অফিস ক্যান্টিনে লাঞ্চ করছিল এমন সময় অফিসের এক অন্য মেয়ে সেখানে আসে। আরে কি হয়েছে কাজল, আজ তুই একা লাঞ্চ করতে এসেছিস? মনে হয় তোর অনেক জোরে খিদে পেয়ে গেছে। হ্যাঁ রে পূজা, অনেক দেরি হয়ে যাচ্ছিল তাই আমি একাই চলে এসেছি। জানি না সঞ্জয় এটা কোথায় গেল। আরে সঞ্জয় তো অফিসের বাইরে যে রেস্টুরেন্ট আছে সেখানে লাঞ্চ করতে গেছে। কি? সে ওখানে লাঞ্চ করতে গেছে? হ্যাঁ রে, আমিও অমিতের সঙ্গে ওখানে গিয়েছিলাম। অমিত নিজের প্রমোশনের জন্য সেখানে পার্টি দিয়েছে। আমরা যখন ওখানে ছিলাম তখনই সঞ্জয়কে দেখতে পেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি নিজেই লাঞ্চ করে নাও, আমি আসছি। পূজা এই বলে সেখান থেকে চলে যায়। পূজার কথা শুনে কাজল অবাক হয়ে যায়। তাহলে কি সঞ্জয় ইচ্ছে করে আমাকে ইগনোর করছে? কিন্তু সে কেন এরকম করছে? আমি কি এমন ভুল করেছি? আজ সে আসুক, আমি তার সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। কাজল যখনই সঞ্জয়ের সঙ্গে কথা বলতে তার কাছে যেত তখনই সঞ্জয় ইচ্ছে করে তার থেকে দূরে চলে যেত। ধীরে ধীরে কাজলের খারাপ লাগতে শুরু করে। এইভাবেই কয়েকদিন কেটে যায়। কাজল বাড়ি ফেরার পরেও কোনো কাজে মন লাগাতে পারত না। পলাশের মা সবসময় কাজলের কাছে এটা জানতে চাইতো যে তার কি সমস্যা হয়েছে, কিন্তু কাজল তাকে কোনো কিছুই বলতো না। এরকমই একদিন সন্ধ্যাবেলায় কাজল যখন অফিস থেকে বাড়ি ফেরে। আরে পলাশ, আজ তুমি হলরুমে বসে বই পড়ছো, প্রত্যেক দিনের মতো ডাইনিং রুমে বসে আমার ওয়েট করছো না কেন? আজ মঙ্গলবার, তাই মা উপোস করেছে, তাই আমি ভাবছিলাম তুমি অফিস থেকে ফিরলে আমরা দুজন বাইরে ডিনার করতে যাব। ডিনার? পলাশের আবার কি হলো? আজ হঠাৎ করে আমাকে ডিনার করতে যাওয়ার কথা বলছে কেন? আমি তো এটা ভালো করেই জানি যে পলাশ কোনো 5 স্টার হোটেলে আমাকে নিয়ে যাবে না, ওইসব করার ক্ষমতা তার নেই। দেখি সে কোথায় নিয়ে যায়। আরে কাজল, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবতে শুরু করে দিলে? ডিনার করতে যাবে তো?
হ্যাঁ হ্যাঁ, চলো, আমার অনেক জোরে খিদে পেয়ে গেছে। এরপর পলাশ কাজলকে সঙ্গে নিয়ে একটি রেস্টুরেন্টে পৌঁছায় এবং সেখানে গিয়ে চাইনিজ খাবার অর্ডার করে। কিছু সময় পর ওয়েটার এসে তাদেরকে খাবার দিয়ে যায়। আরে বাহ, চাইনিজ খাবার! আমি জানি কাজল, তুমি চাইনিজ খেতে অনেক পছন্দ করো, তাই আমি সবচেয়ে ভালো চাইনিজ রেস্টুরেন্টে তোমাকে নিয়ে এলাম। আমি তোমার পছন্দের সমস্ত রকম আইটেম অর্ডার করে দিয়েছি। আস্তে আস্তে ওয়েটার সবকিছু নিয়ে আসবে। আরে বাহ, আজ তুমি আমাকে সারপ্রাইজ করে দিলে। আমি ভেবেছিলাম আমি কি পছন্দ করি আর কি পছন্দ করি না এসব ব্যাপারে তুমি কোনো খোঁজ খবরই রাখো না। খবর রাখি না বললেই হবে? বিয়ের আগে তুমি আমাকে সবকিছু বলেছিলে। আচ্ছা, ওসব কথা ছাড়ো, এই নাও টেডি বিয়ার। টেডি বিয়ার? হ্যাঁ, আজকে টেডি ডে, তাই আমি তোমার জন্য টেডি বিয়ারটা নিয়ে এলাম। পলাশ তার জন্য টেডি বিয়ার নিয়ে আসায় কাজল কিছু ভাবতে শুরু করে। ডায়মন্ড নেকলেস দেওয়ার ক্ষমতা নেই, তাই আমার জন্য টেডি বিয়ার নিয়ে এসেছে। এইসব করে ভালোবাসা দেখানোর চেষ্টা করছে। কি হয়েছে কাজল, পছন্দ হয়নি? তাছাড়া এইভাবে ভালোবাসা দেখাতে আমি পারি না। ভালোবাসা তো মন থেকে করা যায়। যদি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায় তাহলে সেটা সবচেয়ে ভালো গিফট হয়। আমি ঠিক বললাম তো কাজল? হ্যাঁ, হয়তো তুমি ঠিকই বলেছ। এইভাবেই কিছুক্ষণ সময় কাটানোর পর তারা আবার বাড়ি ফিরে আসে। পলাশের সঙ্গে ডিনার করার পরেও কাজল চেঞ্জ হয় না। এরপরেও সে সঞ্জয়ের সঙ্গেই কথা বলার চেষ্টা করছিল, কিন্তু কাজল বারবার ফোন করার পরেও সঞ্জয় তার ফোন রিসিভ করে না। এভাবেই 1 সপ্তাহ কেটে যায়। এতদিন সঞ্জয়ের সঙ্গে ঠিকভাবে কথা না হওয়ায় কাজল অনেক চিন্তিত হয়ে পড়ে। একদিন অফিসে, অনেক হয়েছে, আজ আমি সঞ্জয়ের সঙ্গে কথা বলেই ছাড়বো। আমি জানি সে আমাকে অনেক পছন্দ করে। সে আমাকে বলতে ভয় পাচ্ছে। সে ভাবছে আমি তার কথায় রাগ করব। আমি বিবাহিত, তাই সে আমাকে বলতেও পারছে না যে সে আমাকে পছন্দ করে। সঞ্জয় হয়তো চাইছে আমি নিজের থেকেই তাকে প্রপোজ করি। ঠিক আছে, আমি আর এই কথা লুকিয়ে রাখবো না। আমি এখনই তাকে গিয়ে সব কথা জানিয়ে দেব। এরপর কাজল নিজের মনের কথা বলার জন্য সঞ্জয়ের কেবিনে যায়, কিন্তু কাজল সেখানে গিয়ে তাকে দেখতে পায় না। অমিত, সঞ্জয় কোথায়? সে তো চলে গেছে। কোথায় চলে গেছে? তার কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই বাড়ি ফিরে গেছে। এমনিতেই সে রেজিগনেশন দিয়ে দিয়েছে, আর মাত্র কয়েকদিন পর কোম্পানি ছেড়ে দেবে, তাই বেশি কাজ করে চাপ নিতে চাইছে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অমিতের মুখ থেকে এসব কথা শোনার পর কাজল অনেক দুঃখী হয়ে যায় এবং নিজের কেবিনে গিয়ে বসে পড়ে। সঞ্জয় এখানে নেই তো কি হয়েছে, আমি তার বাড়ি যাব। হ্যাঁ, এবারে তার বাড়ি গিয়ে তাকে সমস্ত কথা জানাবো। অপরদিকে সঞ্জয়ের বাড়িতে রাধিকা, তার বাবা এবং সঞ্জয় একসঙ্গে হলরুমে বসে কিছু আলোচনা করছিল। ফাইনালি আজ আমি অনেক হ্যাপি। শেষমেশ রাধিকা নিজের মনের মতো ছেলে খুঁজে বার করেছে। এবার আমি তার বিয়ে দিতে পারবো। বাবা, এই ছেলেটার জন্য আমি 2 বছর থেকে তোমার দেখানো ছেলেদেরকে রিজেক্ট করছিলাম। আজ আমি তোমাকে আসল কথাটা বলেই দিলাম। আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, আমি অনেক হ্যাপি। এবার আমি পণ্ডিত মশাইকে ডেকে বিয়ের একটা ডেট ফাইনাল করব। তোমার কোনো আপত্তি নেই তো সঞ্জয়? হ্যাঁ আঙ্কেল, আপনি একদম ঠিক বলেছেন। আমি নিজে বাবা মায়ের সঙ্গে কথা বলে নিয়েছি, তারা এই রবিবারে আপনার সঙ্গে দেখা করতে আসবে। হ্যাঁ, খুব ভালো হবে। আচ্ছা বাবা সঞ্জয়, এবার আমাকে বেরোতে হবে। ফ্যাক্টরিতে একটু কাজ আছে। তোমরা দুজন বসে গল্প করো। ঠিক আছে বাবা, তুমি যাও। বাই আঙ্কেল। ঠিক আছে, বাই। তোমরা দুজন নিজের খেয়াল রাখবে। এরপর মদন ফ্যাক্টরিতে চলে যাওয়ার পর সঞ্জয় এবং রাধিকা বসে বসে গল্প করতে থাকে। অপরদিকে শহরের একটি ফুলের দোকানে দাঁড়িয়ে কাজল ফুল দেখছিল। ফুল ছাড়া প্রপোজ করা মানায় না। আমি আজ গোলাপ ফুল দিয়েই সঞ্জয়কে প্রপোজ করব। আমি জানি আমার মুখ থেকে কথাগুলো শোনার পর সঞ্জয় অনেক খুশি হয়ে যাবে। আজ সঞ্জয়ের বাড়ি থেকে ফিরে আসার পর পলাশকে সরাসরি বলে দেব যে আমি তাকে ডিভোর্স দিতে চাই। অনেক সহ্য করেছি, আমি আর পলাশের সঙ্গে থাকতে পারবো না। কাজল হাতে একটি গোলাপ ফুল নিয়ে এসব কথা ভাবছিল। অপরদিকে সঞ্জয়ের বাড়িতে, রাধিকা, আজ আমি অনেক হ্যাপি তুমি বিয়ের জন্য রাজি হয়ে গেলে। তোমার বাবা এত ভালোভাবে রাজি হয়ে গেল, তাছাড়া আমার বাবা মাও রাজি আছে। আমি স্বপ্নেও ভাবিনি যে সবকিছু এত ভালোভাবে হয়ে যাবে। তুমি এটা কেন ভুলে যাচ্ছ সঞ্জয়? আমি টানা 2 বছর পর্যন্ত তোমাকে ওয়েট করিয়েছিলাম। তুমি বারবার নিজের দুঃখী চেহারা নিয়ে আমাকে মানানোর চেষ্টা করতে, কিন্তু আমি তারপরেও বিয়ের জন্য রাজি ছিলাম না। আমি তোমাকে অনেক ওয়েট করিয়েছি। সত্যি, তোমাকে পটানো অনেক মুশকিল ছিল। তুমি আমাকে অনেক ঘুরিয়েছো, তবে ফাইনালি আমি জিতে গেলাম।
এবার সুখে শান্তিতে নিজেদের নতুন জীবন শুরু করব। তুমি, আমি এবং আমাদের দুজন ছেলে মেয়ে। আমি ঠিক বলছি তো রাধিকা? তুমি একদম ঠিক বলেছো সঞ্জয়, আমরা দুজন ভালোভাবে নিজেদের নতুন জীবন শুরু করব। আচ্ছা সঞ্জয়, তার কি হলো? তোমার সেই বান্ধবী কাজল, সে কি এখনো তোমাকে ফোন করে? তোমাকে আর কি বলবো রাধিকা, আমি তাকে বারবার ইগনোর করছি, এমনকি তার মুখের উপর বারণ করে দিয়েছি। আমি তাকে এটাও বুঝিয়ে দিয়েছি যে সে বিবাহিত, কিন্তু কোনো লাভ হয়নি। সে সব সময় আমার পেছনে পেছনে ঘুরতে থাকে। তাকে কিভাবে বোঝাবো যে আমি আগে থাকতে তোমাকে ভালোবাসি এবং তোমার সঙ্গে বিয়ে করতে চাই? সঞ্জয় যখন রাধিকাকে এই সমস্ত কথা বলছিল, এমন সময় কাজল জানালা থেকে তাদের সমস্ত কথা শুনে ফেলে। সঞ্জয়ের কথা শোনার পর কাজল অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এসব আমি কি শুনছি? তার মানে সঞ্জয় এই মেয়েকে ভালোবাসে? কাজল বাড়ির বাইরে দাঁড়িয়ে জানালা থেকে তাদের বাকি কথা শুনতে শুরু করে। তুমি তাকে পরিষ্কারভাবে জানিয়ে দাও যে তুমি আমাকে ভালোবাসো, তবে সে হঠাৎ করে তোমাকে এত ভালোবাসতে শুরু করলো কেন? এসবের পেছনে কোনো কারণ আছে? সে সব সময় জিজ্ঞাসা করত যে নিজের ওয়াইফকে কোথায় ঘুরতে নিয়ে যাবে, বিয়ের পর কি কি করবে। আমি যেমন ভেবে রেখেছি তেমন উত্তর দিতাম যে বিদেশে হানিমুন করতে যাব, আলাদা আলাদা জায়গায় ঘুরে বেড়াবো এবং নিজের ওয়াইফকে নিয়ে সিনেমা দেখতে যাব, পার্টি করব। কিন্তু আমি কিভাবে জানবো যে বিবাহিত হওয়ার পরেও সে আমার সঙ্গে এসব করার স্বপ্ন দেখবে? তুমি তো কথার মাধ্যমে তাকে বিদেশ ঘুরিয়ে দিলে। এরকম করে বললে শুধু কাজল কেন, যে কোনো মেয়ে তোমার সঙ্গে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে। আমার বিদেশে যাওয়ার অনেক ইচ্ছা আছে রাধিকা, কিন্তু আমার কি বিদেশে যাওয়া হবে? শুধু নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে বলে দিতাম যে আমেরিকা, ইউরোপ, জাপান আলাদা আলাদা জায়গায় ঘুরতে যাব, কিন্তু আমি মাত্র 40,000 টাকা মাইনে পাই। কাশ্মীরে যেতে গেলেও আমাকে 1000 বার ভাবতে হবে, তাহলে বিদেশে কিভাবে যাব? কোনো ব্যাপার নেই সঞ্জয়, এবার তোমার কোম্পানি চেঞ্জ হয়ে যাবে, স্যালারিটাও অনেকটা বেড়ে যাবে। কোনো একদিন আমরা নিশ্চয়ই বিদেশে যাব। হ্যাঁ, তুমি ঠিক বলেছো রাধিকা, তোমার কথাটাই যেন সত্যি হোক। আচ্ছা শোনো সঞ্জয়, এবার ওই কাজলকে পরিষ্কারভাবে জানিয়ে দাও যে সে যেন তোমাকে আর ফোন করে ডিস্টার্ব না করে। তাকে নিজের আশেপাশে আসতেও বারণ করে দাও, কারণ আমি চাই না কেউ আমার হবু স্বামীর পেছন পেছন ঘুরে বেড়াক। মনে হয় আমাকে এরকমটাই করতে হবে। সঞ্জয় এবং রাধিকার কথা শুনে কাজল অনেক দুঃখী হয়ে যায় এবং সেখান থেকে নিজের বাড়ির দিকে রওনা হয়। সে পথের উপর থেকে হেঁটে যাচ্ছিল, এমন সময় জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির মধ্যেই হাঁটতে হাঁটতে কাজল কান্নাকাটি করছিল। সে বুঝতে পারছিল না সে ভালোবাসায় এতটা পাগল কেন হয়ে গেল। এতদিন সে কেন বুঝতে পারেনি যে সঞ্জয় তাকে পছন্দ করে না। এই সমস্ত কথা ভাবতে ভাবতে কান্নাকাটি করতে করতে কাজল পথের উপর থেকে হাঁটছিল। এভাবেই কিছু সময় পর কাজল বাড়ি পৌঁছে দেখে পলাশ দরজায় তার অপেক্ষা করছে। কাজল, তুমি এভাবে ভিজে ভিজে এলে কেন? তুমি কোনো ট্যাক্সি পেলে না? আরে ট্যাক্সি না পেলে আমাকে ডেকে নিতে হয়। আচ্ছা যাও, এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। পলাশ, আই এম সরি, আমাকে ক্ষমা করে দাও। আরে যাও, আগে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। পলাশের কথা শুনে কাজল ফ্রেশ হওয়ার জন্য রুমের ভেতরে চলে যায়। আরে জলে ভেজার জন্য কেউ আবার সরি বলে? পাগল মেয়ে কোথাকার। অপরদিকে সঞ্জয় এবং রাধিকা বাড়ির বাইরে এসে দেখে জানালার নিচে একটি গোলাপ পড়ে রয়েছে। এই দেখো সঞ্জয়, কাজল এখানে গোলাপটা ফেলে চলে গেছে। তার মানে আমাদের প্ল্যান খুব ভালোভাবে কাজ করেছে। থ্যাংক গড যে তুমি আগে থাকতেই তাকে আসতে দেখে নিয়েছিলে। হ্যাঁ, এবার সে পলাশের সঙ্গে সুখে জীবনযাপন করুক, আমি শুধু এটাই চাই। আমিও এটাই চাই রাধিকা। অপরদিকে পলাশদের বাড়িতে। কাজল, এই নাও কফি, তুমি বৃষ্টিতে ভিজে এসেছো, তোমার ভালো লাগবে। মাত্র 2 কাপ কেন? মা কোথায়? মা তো আজ চলে গেছে। কি বললে? মা চলে গেছে? কিন্তু সে আমাকে কিছু বললো না কেন? মা তোমাকে বলার চেষ্টা করেছিল, কিন্তু তোমার মুড অনেক খারাপ ছিল এবং মায়ের সঙ্গে ঠিকভাবে তুমি কথা বলনি, তাই মা তোমাকে কিছু বলতে পারেনি। আচ্ছা কাজল, এই নাও ভ্যালেন্টাইন্স ডে এর গিফট। গিফট? এরপর কাজল পলাশের হাত থেকে একটি ফাইল নেয় এবং সেটি খুলে 2টো টিকিট দেখতে পায়। আরে, এটা তো ঘুরতে যাওয়ার টিকিট। কেন কাজল, জায়গা পছন্দ হয়নি? আরে, এটা তো প্যারিসে যাওয়ার টিকিট, তাও আবার বিজনেস ক্লাস ফ্লাইট বুক করে। হ্যাঁ কাজল, আমরা প্যারিস ঘুরতে যাব। আমি জানি তুমি প্রথম থেকেই প্যারিস যেতে চাইছিলে। কিন্তু পলাশ, তুমি এতগুলো টাকা। আরে কাজল, তুমি টাকার কথা বলছো কেন? তুমি কি এটা ভাবছো
যে আমার ইনকাম অনেক কম এবং আমি বিদেশে যাওয়ার জন্য টাকা ম্যানেজ করতে পারবো না। শুধু একটাই ব্যাপার ছিল যে আমি নতুন বিজনেস ফেলে রেখে বিদেশে যেতে চাইছিলাম না, কিন্তু এবার সবকিছু সেটেল হয়ে গেছে। এবার আমরা দুজন বছরে 2 থেকে 3 বার বিদেশে যেতে পারবো। এসব তুমি কি বলছো পলাশ? আমি তোমাকে অনেক ভালোবাসি কাজল, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। আমি শুধু তোমার কাছ থেকে একটাই জিনিস আশা করি, যে তুমি যেন ছোট বড় সমস্ত বিষয় নিয়ে আমার সঙ্গে আলোচনা করো। পলাশ, আই এম সরি, আমাকে ক্ষমা করে দাও। এই কয়েকদিন আমি তোমাকে অনেক ইগনোর করেছি। আমি হয়তো তোমাকে ভালোভাবে বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি আমাকে পছন্দ করো না, আর তোমার লাইফে অন্য কোনো মেয়ে রয়েছে। কোনো ব্যাপার নেই কাজল, স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো ঝামেলা হতে থাকে। এবার তুমি পুরানো কথা নিয়ে চিন্তা করা বন্ধ করো। পলাশের কথা শুনে কাজল অনেক খুশি হয়ে যায় এবং আগে সে পলাশের সঙ্গে যেমন ব্যবহার করেছিল সেই সব কথা ভেবে তার খারাপ লাগতে শুরু করে। কয়েকদিন পর সঞ্জয় নিজের পুরানো কোম্পানি ছেড়ে অন্য একটি কোম্পানি জয়েন করে নেয়। অপরদিকে কাজল নিজের হানিমুন করার জন্য পলাশের সঙ্গে প্যারিস চলে যায়। প্যারিসে গিয়ে কাজল এবং পলাশ সেখানকার একটি কফি শপে বসে গল্প করতে শুরু করে। আচ্ছা, একটা কথা বলো পলাশ, আমি তোমাকে কফি শপে একটি মেয়ের সঙ্গে দেখেছিলাম। সেদিন আমি তোমাকে দেখে প্রচন্ড রেগে গিয়েছিলাম, আর তোমাদের একটা ফটোও তুলেছিলাম। এই দেখো ছবিটা। এরপর পলাশ কাজলের থেকে ফোন নিয়ে ছবি দেখে। এই মেয়েটা কে পলাশ? আরে ওটা তো আমার প্রফেসরের মেয়ে। ওই মেয়েটার বাবার কাছে আমি পিএইচডি করছিলাম। মেয়েটাও আমার সঙ্গে পিএইচডি করেছে। তুমি জানো 2 মাস পর মেয়েটার বিয়ে হবে। মেয়েটা সঞ্জয় নামের এক ছেলের সঙ্গে ভালোবাসা করে তার সঙ্গে বিয়ে করছে। সে আমাদের দুজনকে ইনভাইটও করেছে। তুমি আমার সঙ্গে যাবে তো? আচ্ছা, তার মানে এদের বিয়ে হচ্ছে। এই বিয়েতে আমি নিশ্চয়ই যাব। আচ্ছা পলাশ, আমাদের বেবি প্ল্যানিং এর কি হবে বলো এবার। আরে তুমি বেবি প্ল্যানের জন্য রাজি হয়ে গেলে? ঠিক আছে, আমরা ইন্ডিয়া গিয়ে বেবি নেওয়ার ব্যাপারে আলোচনা করব। থ্যাংক গড তুমি রাজি হয়ে গেলে। কাজল এবং পলাশ প্যারিসের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে সময় কাটায় এবং কয়েকদিন পর ইন্ডিয়া ফিরে আসে। বিদেশ থেকে আসার পর থেকে কাজল আবার কোম্পানি জয়েন করে নেয়। এবার তার কোম্পানিতে সঞ্জয় না থাকার সত্ত্বেও তার খারাপ লাগতো না। সে পুরানো কোম্পানিতেই কাজ করতে থাকে এবং কোম্পানি চেঞ্জও করে না। ধীরে ধীরে সেখানে তার অনেকগুলো বন্ধুও হয়ে ওঠে। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। এরকমই একদিন, কাজল আমি তৈরি হয়ে গেছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমাদেরকে রাধিকার বিয়ে অ্যাটেন্ড করার জন্য যেতে হবে। হ্যাঁ পলাশ, আমিও প্রায় রেডি। আর 5 মিনিট। কিছু সময় পর কাজল তৈরি হয়ে গেলে তারা দুজনে রাধিকা এবং সঞ্জয়ের বিয়ে অ্যাটেন্ড করার জন্য বেরিয়ে পড়ে। আজ আমি অনেক হ্যাপি কাজল, শেষমেশ আমাদের রিলেশন ভালো হয়ে গেল। আমিও অনেক হ্যাপি পলাশ। বিয়ের পর থেকে আমাদের ভুল বোঝাবুঝিতে অনেক সময় নষ্ট হয়ে গেছে, কিন্তু এবার আর কোনো সমস্যা নেই। পলাশ এবং কাজল গল্প করতে করতে বিয়ে বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা সঞ্জয় এবং রাধিকার কাছে আসে। তোমাদের দুজনকে কংগ্রাচুলেশনস, তোমাদের নতুন জীবন সুখের হোক। থ্যাংক ইউ ভেরি মাচ পলাশ। কাজল, বিয়েতে আসার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ভেবেছিলাম তুমি আমার উপর রাগ করে আছো এবং বিয়েতে আসবে না। আমি তোমার উপরে রাগ করে থাকবো কেন? আমরা কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে শুধু শুধু তোমার উপরে রাগ করব? বন্ধুদের মাঝে ছোটখাটো ঝগড়া হতেই থাকে, এতে রাগ করার কি আছে? আচ্ছা 1 মিনিট, কাজল তোমরা দুজন একে অপরকে চেনো? হ্যাঁ পলাশ, আমরা দুজন কলেজ ফ্রেন্ড। আচ্ছা পলাশ, এবার চলো আমরা ওই দিকটা গিয়ে নিজেদের ছবি তুলি। এরপর কাজল পলাশকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায় এবং বিয়ে বাড়িতে নিজেদের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। আরে সঞ্জয়, এই কাজল তো একেবারেই ভালো হয়ে গেল। হ্যাঁ রাধিকা, মনে হচ্ছে এবার দুজনে একসঙ্গে অনেক হ্যাপি আছে। তুমি একদম ঠিকই বলেছ। ওই দেখো দুজনে একসঙ্গে কত ভালো করে সেলফি তুলছে। এবার কাজল নিজের জীবনে অনেক হ্যাপি ছিল। সে বুঝতে পেরে গিয়েছিল সে আগে পলাশকে ভালোভাবে বুঝে ওঠেনি, যার কারণে তাদের সংসারে অশান্তি ছিল। এরপর থেকে পলাশ এবং কাজল দুজনে একে অপরের অনেক বেশি খেয়াল রাখত। এভাবেই তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পের এই সিরিজটি এখানেই শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর এরকমই মজাদার সিরিজ দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যেভাবে বিয়ের পর সকল মেয়েদেরই তাদের স্বামীর কাছ থেকে নানা রকমের আশা থাকে, ঠিক সেরকমই কাজল চাইতো যে তার স্বামী যেন তার সমস্ত ইচ্ছে পূরণ করে। কিন্তু পলাশ সেরকম ছেলে ছিল না। সে কাজলকে অনেক ভালোবাসতো,
কিন্তু বাকি ছেলেদের মতো সবসময় ভালোবাসা দেখানোর চেষ্টা করতো না। কাজল, আমি অফিসে যাচ্ছি। আরে দাঁড়াও, তোমার টিফিনটা নিয়ে যাও। এটা কি বাড়িতেই রেখে যাবে নাকি? আরে হ্যাঁ, টিফিনের কথা একদম ভুলে গিয়েছিলাম, দাও। আচ্ছা ঠিক আছে, এবার আমি চললাম। হ্যাঁ যাও, আর সাবধানে যেও। এরপর পলাশ অফিসের জন্য বেরিয়ে পড়ে। পলাশের চলে যাওয়ার পর কাজল রুমে গিয়ে বসে পড়ে। আমাদের বিয়ের 3 মাস হয়ে গেছে, কিন্তু পলাশ এখনো পর্যন্ত আমাকে হানিমুনেই নিয়ে গেল না। সে আমাকে কোনো গহনা পর্যন্ত কিনে দেয়নি। আমি সারাদিন বাড়িতে থাকতে থাকতে একেবারে বিরক্ত হয়ে গেছি। আজকেই পলাশের সঙ্গে এই বিষয়ে কথা বলতে হবে। কাজল বসে বসে এই সমস্ত কথা ভাবছিল। এরপর সেদিন রাতের বেলা পলাশ যখন অফিস থেকে বাড়ি ফেরে, আমি খাবার তৈরি করে দিয়েছি, তুমি হাত মুখ ধুয়ে চলে এসো, তারপর দুজনে একসঙ্গে খেতে বসবো। আচ্ছা ঠিক আছে, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। এরপর পলাশ হাত মুখ ধুয়ে চলে আসে এবং দুজনে একসঙ্গে ডিনার করতে বসে পড়ে। পলাশ, তোমার সঙ্গে আজ একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা কাজল? আমরা হানিমুনে কবে যাব এটা বলো। কাজল, এইমাত্র বিয়ে করে অনেক টাকা খরচ হয়ে গেছে। আমার যত সেভিংস ছিল সব শেষ হয়ে গেছে। এই সময় হানিমুন করতে যাওয়া সম্ভব নয়। তাছাড়া এবছর ভালো করে কাজ করে অফিস থেকে একটা প্রমোশন নিতে হবে। আমাদের বিয়ের 3 মাস হয়ে গেছে, বাড়িতে থাকতে থাকতে আমি একেবারে বিরক্ত হয়ে গেছি। তুমি আমার দিকে খেয়ালই রাখছো না। আরে কাজল, তুমি যখন বিরক্ত হয়ে যাচ্ছ তাহলে এক কাজ করতে পারো, তুমি আবার নিজের চাকরি জয়েন করে নাও। কি বললে? আবার চাকরি করব? না না, আমি আর জব করতে চাই না। বিয়ের আগে আমি বাড়ির পাশের কোম্পানিতে চাকরি করতাম। সেখানে যাতায়াত করতে 8 ঘন্টার মতো সময় লাগতো। আমি যদি আবার সেই চাকরিটা জয়েন করি তাহলে এখান থেকে যাতায়াত করতে অনেক বেশি সময় লেগে যাবে। ঠিক আছে, তাহলে এখানেই একটা নতুন চাকরি খুঁজে নাও। কি বললে? একটা নতুন চাকরি করব? আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে ভেবে দেখব। কাজল এই বলে খেতে শুরু করে দেয়। কাজল প্রথম থেকেই চাইতো বিয়ের পর সে স্বামীর টাকায় সুখে দিন কাটাবে। সে বিয়ের পর চাকরি করতে চাইতো না, কিন্তু পলাশের জন্য কাজলের কোনো ইচ্ছেই পূরণ হয় না। এইভাবেই আরো কয়েকদিন কেটে যায়। আমি নিজের স্বামীর থেকে কত আশা রেখেছিলাম। ভেবেছিলাম বিয়ের পর সে আমাকে কোনো রকম কাজ করতেই দেবে না, সব সময় আমার খেয়াল রাখবে আর নতুন নতুন জায়গায় ঘুরতেও নিয়ে যাবে। কিন্তু পলাশ এরকম কিছুই করেনি। সে বাড়িতে একটা চাকর পর্যন্ত রাখেনি, কিন্তু তার উপর সে আমাকে চাকরি জয়েন করতে বলছে। কাজল এই সমস্ত কথা ভাবতে ভাবতে তার রুমে চলে যায় এবং নিজের ল্যাপটপ নিয়ে কিছু করতে শুরু করে। না না, এভাবে বাড়িতে বসে থাকলে আমি একেবারে পাগল হয়ে যাব। তার থেকে ভালো এটাই হবে যে আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করে দিই। হয়তো চাকরি পেয়ে গেলে লাইফ কিছুটা ঠিক হয়ে যাবে। কাজলের পুরানো এক্সপিরিয়েন্সের জন্য খুব কম সময়ের মধ্যেই সে একটা ভালো কোম্পানিতে জব পেয়ে যায়। এরপর কাজল তার নতুন কোম্পানি জয়েন করে নেয়। চাকরি জয়েন করার পর কাজল যখন অফিস ক্যান্টিনে বসে লাঞ্চ করতে যায়। আরে কাজল, তুমি এখানে কেন? আরে সঞ্জয়, তুমি এখানে? আমি তো 3 বছর থেকে এই কোম্পানিতে চাকরি করি, কিন্তু তুমি এখানে কিভাবে? আমি তো আজকে এই কোম্পানিটা জয়েন করেছি। খুব ভালোই হয়েছে তোমার সঙ্গে দেখা হয়ে গেল। এখানে আমার অনেক একা একা মনে হচ্ছিল। আরে চিন্তা করো না, আর একা ফিল হবে না। আমি তো আছি, তোমার পুরানো কলেজ ফ্রেন্ড। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আচ্ছা কাজল, অফিস ক্যান্টিনে খুব একটা ভালো খাবার পাওয়া যায় না। চলো, অফিসের বাইরে একটা ভালো রেস্টুরেন্ট আছে, আমরা সেখানে গিয়ে লাঞ্চ করব। আচ্ছা ঠিক আছে, চলো। কাজল অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গেই নিজের কলেজের এক বন্ধুকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে বাড়িতে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাওয়ায় সময় কাটানোর জন্য অফিস জয়েন করেছিল।